ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখছেন সফটওয়্যার বাংলা, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 10 জন। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরায়ের সঙ্গে। সুমন, এ তো রীতিমতো উদ্বেগের। এই মুহূর্তে রাজ্যে করোনা আপডেট কি রয়েছে? দেখো, তুমি উদ্বেগ বলছো কিন্তু ততটা উদ্বেগ নয়। রাজ্য সরকারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্তা যেটা জানালেন সেটা হচ্ছে যে পরিমাণে করোনা আক্রান্তের সংখ্যা মাঝখানে বাড়ছিল, যে সংখ্যাটা 470, 449 অব্দি, 450 অব্দি হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু গত 2-3 দিন ধরে কমছে, 405-এ আজকে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ইতিমধ্যে 495 জন পশ্চিমবঙ্গে করোনায় মারা গেছেন। এই 495 জনের মধ্যে কিন্তু বেশ কয়েকজন রয়েছেন, প্রায় 300-র মতো হচ্ছে কোমরবিডিটি। অর্থাৎ সেই অনুযায়ী যে পরিমাণে সংখ্যা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু মৃতের সংখ্যাটা ততটা নয়। সেক্ষেত্রে রাজ্য সরকার যথেষ্ট নিশ্চিত। আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত 24শে মার্চের পর থেকে মোট করোনা আক্রান্ত হচ্ছে 1495, অর্থাৎ সংখ্যাটা 11,500। যে পরিমাণে বাড়বে ভাবা হয়েছিল এই সপ্তাহের মধ্যে বা তার পরের সপ্তাহে, সেই অনুপাতে কিন্তু বাড়ছে না। এটা কিন্তু রাজ্য সরকার যথেষ্ট পজিটিভ ভাবে দেখছে এবং যত সংখ্যক করোনা আক্রান্ত রোগী হচ্ছে তত সংখ্যক কিন্তু মৃত্যু নয়, মৃত্যুর হার যথেষ্ট এই রাজ্যে কম। ধন্যবাদ। ফের অসুস্থ অশোক ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠান্ডা লেগে শরীর খারাপ, হাসপাতালে ভর্তি, এমনটাই সূত্রের খবর। 1 সপ্তাহ ধরে অসুস্থ শিলিগুড়ি পুরসভার প্রশাসক। নিউমোনিয়া বলে অনুমান চিকিৎসকদের, এমনটাই সূত্রের খবর। আগেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, সূত্রের খবর এমনই। আইসিএমআর এর নির্দেশে কলকাতা কন্টেনমেন্ট জোনে শুরু আইজিজি অ্যান্টিবডি টেস্ট। 5টি ওয়ার্ডে পরীক্ষা চলবে, নেওয়া হবে 100টি করে নমুনা। করোনা আবহে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। রেকর্ড সংক্রমণ দেশে, আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 500 ছুঁই। এর মধ্যে কলকাতায় মোট আক্রান্ত 4000-এর কাছাকাছি, মৃত্যু হয়েছে প্রায় 300 জনের। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তথা আইসিএমআর এর নির্দেশে আগেই ইমিউনোগ্লোবিউলিন জি বা আইজিজি অ্যান্টিবডি টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা। মঙ্গলবার থেকে শহরের বিভিন্ন কন্টেনমেন্ট জোনেও শুরু হলো নমুনা সংগ্রহের কাজ। 11, 28, 61, 82 ও 90 নম্বর ওয়ার্ডের কন্টেনমেন্ট জোনে এই কাজ হয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে 100 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইসিএমআর, কলকাতা পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের যক্ষ্মা বিভাগের যৌথ উদ্যোগে এই কাজ হচ্ছে। থাকছে নাইসেড ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও। 90 নম্বর ওয়ার্ডে পঞ্চাননতলার একাংশকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন সেখানে নমুনা সংগ্রহ করা হয়। সকাল থেকে কলকাতা পুরসভার 5টি আলাদা আলাদা ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে। 5টি আলাদা ওয়ার্ডের 5টি পৃথক কন্টেনমেন্ট জোনে সকাল থেকেই আইসিএমআর, রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এই নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। কন্টেনমেন্ট জোনের বাসিন্দা হওয়ায় নমুনা দিয়েছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা তৃণমূল নেতা বৈশারদ চট্টোপাধ্যায়। পঞ্চাননতলায় এই জোনটাতে, এই স্লাম এরিয়াতে, এই ঘন বসতিপূর্ণ এলাকাতে অনেকগুলি মানুষ এই আক্রান্ত হয়েছেন এই করোনা ভাইরাসের দ্বারা। আমরা যারা পঞ্চাননতলায় থাকি বা এখানে কাজ করি বা এখানে আসি প্রতিদিন, আমাদের মধ্যে এই রোগ প্রতিরোধের ক্ষমতাটা তৈরি হয়েছে কিনা সেই বিষয়ে গবেষণা হচ্ছে। নমুনা সংগ্রহ করা হয় 11 নম্বর ওয়ার্ডের হাতিবাগানে। এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর ও পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য অতীন ঘোষ। কন্টেনমেন্ট জোনে শুরু হলো অ্যান্টিবডি টেস্ট এবং সেই অনুযায়ী এদিন হাতিবাগানের একটি কমিউনিটি হলেও কিন্তু এই অ্যান্টিবডি টেস্ট হয়। এখানে আমরা দেখছি যে পুরসভার লোকজন যেরকমভাবে রয়েছেন সেরকমভাবেই রয়েছেন, হুয়ের যারা প্রতিনিধি তারা রয়েছেন, নাইসেডের প্রতিনিধি তারা রয়েছেন। সবার উপস্থিতিতেই কিন্তু এখানে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হচ্ছে এবং সেই ব্লাড স্যাম্পল কালেক্ট করে তারপরেই কিন্তু এই অ্যান্টিবডি টেস্ট করা হবে। আমাদের আজকে নাইসেডের প্রতিনিধি এসেছেন এবং কলকাতা পুরসভার সহযোগিতায় আমাদের ওয়ার্ডের যেখানে কন্টেনমেন্ট জোন যেটা রয়েছে, আমাদের অরবিন্দ সরণি, ক্ষুদিরাম বোস রোড, মাধবদাস লেন, হরিশাহাট, নলিন সরকার স্ট্রিট, এই অঞ্চলে যেখানে আমাদের হয়েছিল সেই অঞ্চলের মানুষদের নিয়ে প্রায় 120 জনের মতো মানুষের আজ আমাদের এখানে একটা আইজিজি টেস্ট হলো, যেটা এই অঞ্চলের মানুষদের এই যে করোনার প্রকোপের ফলে শরীরের মধ্যে তাদের অ্যান্টিবডি তৈরি হলো কিনা এটা দেখার জন্য এই আজকে টেস্টটা হলো।
কলকাতা পুরসভা সূত্রে খবর, মূলত 3টি বিষয় জানার জন্যই অ্যান্টিবডি টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত, কন্টেনমেন্ট জোনগুলিতে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা। দ্বিতীয়ত, এমন কেউ আছেন কিনা যিনি অজান্তে করোনা আক্রান্ত হয়েছিলেন, পরে সুস্থ হয়ে উঠেছেন এবং শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। 3, কন্টেনমেন্ট জোনের কোনো বাসিন্দার শরীরে করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা দেখা। কিছু আছে যেগুলো হচ্ছে আমরা কোলাবোরেটিভ রিসার্চ করছি অন্য অর্গানাইজেশনের সঙ্গে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টটা যাতে আমরা কভার করি, এবং আমরা স্বাস্থ্য দপ্তরের যথেষ্ট সহায়তা পেয়েছি। ভিন্ন মেট্রোপলিটন বড় শহরগুলোতে নিয়ে সেগুলোকে আবার টেস্ট করা হবে এবং দেখা হবে যে তাদের কিরকম ধরনের তাদের মধ্যে সংক্রমণ বা তারা সংস্পর্শে এসছে কোভিড পেশেন্টের। এদিন কলকাতা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ডেও নমুনা সংগ্রহ করা হয়। আমাদের যেটা হয়েছে, আইসিএমআর একটা গাইডলাইন এসছে, তাতে একটা ওরা রিসার্চ করছে সারা ভারতবর্ষে এবং কলকাতাতেও করছে। অ্যান্টিবডি কতটা ক্রিয়েট হয়েছে না হয়েছে সেটা সাহায্য চেয়েছিলাম আমরা। আজকে যেন আমার ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন থেকে তাদের দেওয়া হচ্ছে যে অ্যান্টিবডি ক্রিয়েট হলো কি না হলো। আমি যে কোনো রিসার্চের পক্ষে, তার কারণ তাতে ভারতবর্ষে যেটাতে ভালো হবে, ভারতবর্ষের আমাদের দেশের যদি করোনা মুক্ত করতে পারে তাহলে সব থেকে আনন্দিত আমরাই হব। নতুন প্রয়োগ হওয়া উচিত, কারণ এই যে অসুখ, একে আটকাবার কোনো ওষুধ নেই আমাদের কাছে। নতুন নতুন প্রয়োগ বা যা যা এক্সপেরিমেন্ট হবে সেটা নেওয়া উচিত, যাতে একে আটকানো যায়, আমরা সতর্ক হতে পারি। আমরা অপেক্ষা করব ভালো প্রয়োগের জন্য, ভালো রেজাল্টের জন্য। কন্টেনমেন্ট জোন থেকে নেওয়া নমুনা পাঠানো হবে চেন্নাইয়ের আইসিএমআর ল্যাবে। এবিপি আনন্দ, কলকাতা। বিশ্ববাজারে তেলের দাম তলানিতে, অথচ দেশে ক্রমশই মহার্ঘ হচ্ছে পেট্রোল ডিজেল। দেশে 10 দিনে লিটার প্রতি তেলের দাম বাড়লো 5 টাকারও বেশি। দাম কমান সরকারের দায়িত্ব, মানুষকে যন্ত্রণা দেয়া নয়। মোদীকে চিঠি সোনিয়ার। দেশ জুড়ে বিক্ষোভ বামেদের, পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। তেলের দামে উলটপুরাণ অব্যাহত। একদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে, অথচ ভারতে ক্রমশই জ্বালানি তেলের দাম বাড়ছে। মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি মাত্র $37.95। সেখানে এদিন কলকাতার লিটার প্রতি পেট্রোলের দাম 78 টাকা 55 পয়সা, ডিজেলের দাম লিটারে 70 টাকা 84 পয়সা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতে পেট্রোপণ্যের দামের এই অসামঞ্জস্য নতুন নয়। 2018 সালের 4 অক্টোবর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল সাম্প্রতিককালে সবচেয়ে বেশি, প্রতি ব্যারেল $86.07। সেদিন কলকাতার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল 85 টাকা 80 পয়সা, আর ডিজেলের দাম লিটারে 77 টাকা 30 পয়সা। আর চলতি বছরের 20 এপ্রিল বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল সাম্প্রতিককালে সবচেয়ে কম, এক ব্যারেল মাত্র $19.33। আর ওই দিন কলকাতার প্রতি লিটারে পেট্রোলের দাম ছিল 73 টাকা 30 পয়সা, আর ডিজেলের দাম লিটারে 65 টাকা 62 পয়সা। অর্থাৎ দেখা যাচ্ছে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দামে প্রায় $66 হেরফেরে পেট্রোলের দামের পার্থক্য হয়েছে মাত্র 12.5 টাকা, আর ডিজেলের দামের পার্থক্য 11.5 টাকার কিছু বেশি। বিশ্ববাজারে যখন আন্তর্জাতিক স্তরে ব্যারেল প্রতি তেলের দাম কমে, আমাদের এখানে হয় সেটার দাম একই থাকে, অথবা আমরা যাকে অর্থনীতির ভাষায় বলি পাস থ্রু, অর্থাৎ বিশ্ববাজারের দাম আমাদের দেশে কতটা পাস করানো হলো সেইটাতে খুব একটা তারতম্য হয় না। অর্থাৎ যখন দাম কম ছিল তখনও এখানে 70 টাকা 75 টাকা পার লিটার তেল ছিল। যখন দাম বেড়ে 68 টাকা বা 86 টাকা হয়েছে তখন স্লাইটলি বেড়েছিল, কিন্তু কমার ধরনটা অসম্ভব ইনফ্রিকুয়েন্ট, মানে প্রায় ঘটে না। দেশে অর্থনৈতিক মন্দার হাওয়া আগে থেকেই চলছিল, এর মধ্যে করোনা ও লকডাউনের ধাক্কায় আরো ক্ষতি হয়েছে। এই সময় মরার উপর খাড়ার ঘাড় মতো ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। গত 10 দিনে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে 5 টাকা 25 পয়সা, আর ডিজেলের দাম বেড়েছে 5 টাকা 22 পয়সা। এখন সারা পৃথিবী জুড়ে সকলে কোভিড-19 কবল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন, অর্থনীতিকে মুক্ত করার চেষ্টা করছেন। এবার তেলের দাম যদি বেড়ে যায়, সরকার যদি শুধুই নিজের রাজস্ব নিয়ে ভাবতে শুরু করেন এবং তেলের দাম বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এই যে রিভাইভাল, এটা ঘটবে না। তেলের দাম বাড়লে পাবলিক ট্রান্সপোর্টের দাম বাড়বে। এখন যা অবস্থা, তাতে সরকারের উচিত ছিল ঠিক উল্টো পথে হাঁটা, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টকে একটা সাবসিডি দেওয়া বা মানুষের যাতায়াতকে আরেকটু সহজ করে তোলা। সরকার যে নীতিটা নিচ্ছেন তাতে যাতায়াত আরো শক্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন সোনিয়া গান্ধী।
চিঠিতে কংগ্রেস সভানেত্রী লিখেছেন, করোনাকালে মানুষ অভূতপূর্ব সংকটের মধ্যে আছে। সরকার অসংবেদনশীলভাবে তেলের দাম বাড়িয়ে চলেছে। সরকারের কাজ মানুষকে সমস্যায় ফেলা নয়, সরকারের উচিত মানুষের দুর্দশা লাঘব করা। অবিলম্বে পেট্রোল ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার করা হোক। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় সরব তৃণমূলও। সারা বিশ্বে যে দেশগুলো তেল কন্ট্রোল করে পেট্রোল ডিজেলকে, সেই দেশগুলো দাম কমে যাচ্ছে, অথচ ভারতবর্ষে দিন দিন দাম বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের। তার কারণ হচ্ছে এমনি দেউলিয়া হয়ে গেছে কেন্দ্রীয় সরকার এবং তারা অর্থনৈতিকভাবে পর্যুদস্ত। সেই জন্যই তারা এইভাবে তেলের দাম বাড়িয়ে সেই ইকোনমিক্যাল যে স্টেবিলিটিটা সেইটাকে আনার চেষ্টা করছে। সেখানে এই ধরনের দাম উত্তরোত্তর বাড়লে মানুষের ওপর চাপে মানুষ বিপদে পড়বে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এদিন দেশ জুড়ে বিক্ষোভ দেখায় বামেরা। বিক্ষোভ হয় কলকাতাতেও। आज इस तरीके की हालत में भी अपने पैसे जुटाने के लिए सरकार जो है एक्साइज ड्यूटी बढ़ाती जा रही है और 8वां दिन है लगातार जब पेट्रोल और डीजल के दाम बढ़े। यानी लोग जिंदा रहने के लिए तरस रहे हैं, भूखे को जिंदा रखना है उसके बारे में सोच नहीं, वो जो है और ज्यादा आर्थिक बोझ डाल रहे हैं लोगों के ऊपर। ये उसका विरोध। এটা মোদির ইকোনমিক্স, যেখানে দাঁড়িয়ে আমফানের সুযোগে বা করোনার সুযোগে, লকডাউনের সুযোগে মানুষ যখন ত্রাহি রব, তখন তারা সেটা লাভ দেখছেন। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে পেট্রোল এবং ডিজেল গোটা বিশ্বে যখন দাম কমছে, তখন মোদী সরকার আত্মনির্ভরতার নাম করে আসলে সেলফ রিলায়েন্স সরকারি পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে বেছে দেবেন, আর তার জন্য একটা লাভজনক দাম রাখতে হচ্ছে তাকে। আমরা এটা প্রতিবাদ করছি, আজকে প্রতিবাদ এটা গোটা দেশে হচ্ছে। বিরোধীদের জবাব দিয়েছে বিজেপি। গত মাসে 3 টাকা কমেছিল, আবার আন্তর্জাতিক বাজারে তেল কমলে, দাম কমলে এখানেও কমবে, যেহেতু আন্তর্জাতিক বাজারের সঙ্গে তালমিল করে হয়, যেহেতু কোম্পানিগুলো ঠিকঠাক করে, সেই জন্য ওদের অধিকার আছে। অতিরিক্ত হলে নিশ্চয়ই সরকার হস্তক্ষেপ করবে। রাজনৈতিক তরজা শুরু হলেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির খেসারত কিন্তু দিতে হচ্ছে সেই আম আদমিকেই। সঞ্জয় মিত্র, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আবহাওয়ার খবরে নজর রাখবো। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, একই সঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত, আর তার জেরে রাজ্য জুড়ে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস। এদিকে আকাশ পরিষ্কার ও দূষণের মাত্রা কম থাকায় শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দার্জিলিং এর পাহাড়। দিনভর টাপুর টুপুর জল তরঙ্গ, মেঘের ডানায় চড়ে বৃষ্টির নাচ। ঘন মেঘের আস্তরণ পেরিয়ে ভোর হয়েছে কলকাতায়। সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা, তার ফাঁক দিয়ে কখনো কখনো সূর্যের উঁকি, তবে রোদ্দুরকে ঢেকে দিয়ে মাঝে মাঝেই নেমেছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, মুষলধারায় বৃষ্টি উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহভর রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, একই সঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রাজ্যে বৃষ্টি বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে রাতভর উত্তরবঙ্গে হয়েছে প্রবল বৃষ্টি। টানা বৃষ্টি হয়েছে 2 দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ে। বৃষ্টির জেরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় ও দূষণের মাত্রা কম থাকায় শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা দিয়েছে ঝকঝকে দার্জিলিংয়ের পাহাড়। এবিপি আনন্দ।